তার মন্ত্রী পরিষদ পালালো, সাংবাদিকরা পালালো, এমনকি মসজিদের ইমাম পালিয়ে গেল। 36 দিনে যে বিপ্লবটা হয়েছে, আমি তো মনে করি অতীতের সব বিপ্লবের ইতিহাসটাকে পাল্টে দিয়েছে। আমি সেই 5 আগস্টেই বলেছিলাম যে আমরা শুধু এই স্বৈরাচার বাহিনীর মাথাটাকে সরাতে পেরেছি, নিষ্ক্রিয় করতে পারি। ঢাকা থেকে দিল্লিতে পৌঁছে দিয়েছি রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে সসম্মান। 5ই আগস্টের পরে প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী সাথে যারা দেশ ছাড়লো, পালিয়ে গেল, এই ঘটনাটাও তো বাংলাদেশে বিরল। একটা স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেল, তার সাথে তার মন্ত্রী পরিষদ পালালো, বিচারপতিরা পালালো, সাংবাদিকরা পালালো, পুলিশ বাহিনী পালালো, এমনকি মসজিদের ইমাম পালিয়ে গেল। এইরকম ঘটনা, এবং যে 36 দিনের কথা আমরা বলি, সেই 36 দিনে যে বিপ্লবটা হয়েছে, আমি তো মনে করি অতীতের সব বিপ্লবের ইতিহাসটাকে পাল্টে দিয়েছে। একটা বাহিনী ছিল রাষ্ট্রীয় শক্তি, যারা তাদের বহিঃশত্রুর উদ্দেশ্যে, রাষ্ট্রবিরোধী শক্তির উদ্দেশ্যে জনগণের টাকায় ক্রয়কৃত অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম, যানবাহন, এমনকি হেলিকপ্টার, যেগুলো আমাদের বহিঃশত্রুর বিরুদ্ধে ব্যবহার করার কথা, সেই অস্ত্র এবং সরঞ্জাম নিজ জনগণের প্রতি এবং ছাত্র জনতা, এমনকি শিশুদের প্রতি, মহিলা শিশুদের প্রতি ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা আমি মনে করি, এবং উল্লেখযোগ্য যাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে তাদের হাতে ছোট বাঁশের লাঠি ছাড়া আর কিছুই ছিল না। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, এমনকি দেশি অস্ত্র ছিল না। তা সেই রকম একটা ফোর্সের বিরুদ্ধে একটা সুসজ্জিত রাষ্ট্রীয় বাহিনী, আমি রাষ্ট্রীয় বাহিনী বলবো না, রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী, রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসী বাহিনী, তাদের বিরুদ্ধে অকার্যকর ও ব্যর্থ প্রমাণিত হয়েছে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হওয়া উচিত ছিল, যারা এটার সাথে জড়িত, হয় তারা স্বেচ্ছায় পদত্যাগ করবে, অথবা তাদেরকে অপসারণ করা হবে এবং বিচারের আওতায় নেওয়া হবে। অনেক আওয়াজ দিয়ে একটা আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল গঠন করা হলো, যেটার আইন কানুন সংশোধন এবং অধিক কার্যকর করার, আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য অনেক আওয়াজ তোলা হলো। সেটার বিচার ব্যবস্থা এখনো আমাদের কাছে অস্পষ্ট রয়ে গেছে। একজনকেও তারা বিচারের আওতায় নেয় নাই। কিন্তু যে কারণে সশস্ত্র বাহিনীকে আমরা আবার প্রশ্নের সম্মুখীন হতে দেখছি, কিছু রাজনীতিবিদ, কিছু পুলিশ বাহিনীর সদস্য, কিছু সরকারি আমলা, তাদেরকে কেবল পুলিশ হেফাজতে নেওয়ার পরেও তাদের বিচারের খুব একটা অগ্রগতি হয়নি। সব থেকে দুঃখজনক হচ্ছে সশস্ত্র বাহিনীর কাউকেও, একজনকেও তাদের পূর্বের কৃত অপরাধের জন্য দায়ী করা যায়নি, তাদেরকে কাস্টডিতে নেওয়া যায়নি। অন্য সবাইকে, এমনকি পুলিশের আইজি, বিচারপতি, প্রধান বিচারপতি, সকলে কাস্টডিতে আছে, বিচারাধীন। সশস্ত্র বাহিনীর কাউকে কাস্টডিতে নেওয়া যায় নাই বিচারাধীন অবস্থায়। তারা নির্বিঘ্নে চাকরি করছে, অথবা সশস্ত্র বাহিনী প্রধানের নিয়ন্ত্রণে তারা আছে। এই কার্যক্রমকে তাদেরকে আরো বেশি দিন দিন শক্তিশালী হতে সাহস দিয়েছে, এবং গ্র্যাজুয়ালি তারা সরকারের দুর্বলতাটা বুঝতে পেরেছে। আমি সেই 5 আগস্টেই বলেছিলাম যে আমরা শুধু এই স্বৈরাচার বাহিনীর মাথাটাকে সরাতে পেরেছি, নিষ্ক্রিয় করতে পারি। এই মাথাটাকে ঢাকা থেকে দিল্লিতে পৌঁছে দিয়েছি রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে, না রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সসম্মানে। 13টা বা 26টা সুটকেস নিয়ে, ব্যাগ গুছিয়ে, সবকিছু প্রয়োজনীয় সবকিছু, টাকা পয়সা, সম্পদ, ধন সম্পদ যা কিছু দেশে ছিল নিয়ে যেয়ে তারা আর একটা স্থানান্তর হয়েছে মাত্র। তার বাহিনী দেশের মধ্যে সমস্তখানে, সেটা সামরিক, বেসামরিক আমলা, আইন শৃঙ্খলা বাহিনী, সমস্ত প্রতিষ্ঠান, মিডিয়া, সমাজের সমস্ত স্তরে তারা রয়ে গেছে, এবং এখনো আনটাস্ট। তাদের কারোরই কোনো পূর্ববর্তী কার্যকলাপের হিসাব নেওয়া হয়।
সরকারের এই নিষ্ক্রিয়তার সুযোগে তারা দিন দিন শক্তিশালী এবং সুসংগঠিত হচ্ছে। এবং বাংলাদেশ না, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে একটা চলমান সরকারের সময় সামরিক বাহিনীর চাকরিরত অফিসার 198 দিন তার কর্মস্থল থেকে অনুপস্থিত থেকে একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণের কার্যক্রম স্বয়ং রাজধানীতে কনভেনশন হল ভাড়া নিয়ে পরিচালিত করেছে, যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সশস্ত্র বাহিনী যারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সারা দেশে ছড়িয়ে আছে তারা জানে না। এটা পাবলিক রিপোর্ট হওয়ার পরে, জনগণের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে এটা প্রকাশ পাওয়ার পরেই তারা অংশগ্রহণ করেছে। মানে এর বিরুদ্ধে এখনো যেটা হয়েছে এটা লোক দেখানোই বলতে হবে।